আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা জিয়া আর খালেদা দিয়েছেন নির্বিচারে হত্যার বৈধতা, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপপ্রচার, জিয়াউর রহমানকে হেয় করছে সরকার, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে করেছে দলীয়করণ, অভিযোগ মির্জা ফখরুলের। র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে কক্সবাজারের সিনহা হত্যা তদন্তে গণশুনানি, 9 প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, প্রতিবেদন 23 আগস্টের মধ্যে। করোনায় কঠিন সময়ে বাড়ল বিমান ভাড়া, ট্রেন ভ্রমণেও নতুন নিয়ম, জাতীয় পরিচয়পত্র ছাড়া আর মিলবে না টিকিট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের সাক্ষাৎকারেই রয়েছে বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট হত্যার ঘটনায় জেনারেল জিয়াউর রহমানের মদতের কথা। এই কারণে হত্যাকারীদের বিচার না করে বরং তাদের ইন্ডেমনিটি দেয়া হয়েছিল। ক্ষমতায় থেকে খালেদা জিয়া নির্বিচারে হত্যার বৈধতা দিয়েছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের স্মরণ সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি 15ই আগস্টের ঘটনা স্মরণ করে বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা চিরতরে নস্যাতের চেষ্টা করে খুনিরা। জিয়া ও মোস্তাক ছিলেন এই হত্যাকাণ্ডের মদতদাতা। এই সামরিক অফিসারদের কারা কে মদত দিয়েছিল, তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক আর তার সহযোগী জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। সামরিক শাসনামলের অর্ডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করায় উচ্চ আদালতের প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। 75-এর পরে যে অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করে সেই সময় যত মার্শাল ল মাধ্যমে যত অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেইগুলি এখন আমরা আস্তে আস্তে সব আইনে পরিণত করছি। 75 পরবর্তী ঘটনার স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। বলেন, রাষ্ট্রপতির মেয়ে হয়েও তাদের নাম পরিচয় গোপন করে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। সরকার প্রধান বলেন, জেনারেল জিয়ার পর খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেন। অপারেশন ক্লিন হার্টের নামে চত্রতত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। আর সেই হত্যার বিচার হবে না, সেই ইন্ডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইন্ডেমনিটি দিয়ে গেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। প্রচারণা চালিয়ে জিয়াউর রহমানকে হেয় করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ পুরো রাষ্ট্র ব্যবস্থাকে দলীয়করণ করে ফেলেছে। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ভিত্তি গড়েছিলেন আরাফাত রহমান কোকো। আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, আজকেই দেখবেন, খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করবেন যে এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্র পরিচয়ের দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সমস্ত রাষ্ট্রকেই তারা দলীয়করণ করে ফেলে। এটা তাদের আপনার আদর্শগতই বলবো, নীতিগত। কারণ 1975 সালে তারা ওই একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আমরা তো সেগুলো ভুলে যাইনি।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান মিজানুর রহমান। গণশুনানি শেষে তিনি আরও বলেন, নির্ধারিত সময়েই রিপোর্ট জমা দেওয়া হবে। গণশুনানিতে 9 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রবিবার সকালে টেকনাফের শ্যামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে সিনহা হত্যার ঘটনায় গণশুনানি হয়। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে শুরু হয় শুনানিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনেন কর্মকর্তারা। শুনানির জায়গাটি ঘটনাস্থলের খুব কাছে মেরিন ড্রাইভ লাগোয়া। আশপাশের মানুষ ভিড় করেন সেখানে। সকাল থেকে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের কঠোর অবস্থান ছিল। এর আগে শনিবার শামলাপুর এবিপিএন চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন এই হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খায়রুল ইসলাম। 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস গত 5 আগস্ট 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ প্রাণ হারালেন 3657 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 10,018টি। নতুন করে 2024 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 2,76,549 জন। মারা যাওয়া 32 জনের মাঝে 25 জন পুরুষ এবং 7 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,315 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। শনাক্তের হার 20.20, সুস্থতার হার 57.48 ও মৃত্যুর হার 1.32। করোনার দুঃসময়েও বাড়ল উড়োজাহাজে ভ্রমণের খরচ। এখন থেকে বিদেশে যাওয়া বা দেশে ভ্রমণ বিমানবন্দর ব্যবহার করলে যাত্রী নিরাপত্তা ও উন্নয়ন ফি নামে প্রত্যেককে গুনতে হবে ভাড়ার অতিরিক্ত 200 থেকে প্রায় 2000 টাকা। রবিবার কার্যকর হওয়া এই ফি যাত্রী পরিবহনে নেতিবাচক প্রভাব ফেলবে। উড়োজাহাজ কোম্পানিগুলোর এমন শঙ্কা মানতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন অথরিটি। মহামারী আতঙ্কে এমনিতেই বন্ধ বেশিরভাগ দেশের সঙ্গে বাংলাদেশের উড়োজাহাজ চলাচল। এতে কমেছে আকাশপথের যাত্রী। সামাজিক দূরত্বের বাজবিচারে দ্বিগুণের বেশি বেড়েছে টিকিটের দাম। এর সঙ্গে রবিবার যোগ হয়েছে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়নের নতুন ফি। দেশের ভিতরে প্লেনে চড়তে ভাড়ার অতিরিক্ত গুনতে হবে 170 টাকা। আর বিদেশ ভ্রমণে দিতে হবে $11 থেকে $20 সঙ্গে 15% ভ্যাট। এটা টিকিটের সাথে দেওয়া হয় নাই। এখন যদি সরকার রুল করে ওটা ভিতরে যদি চায় দিতে হবে। এই চার্জের মাধ্যমে যদি আমাদের দেশের বিমানবন্দর আসলে ডেভেলপ করে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। আর ডেভেলপ না করলে তো সেটা তো অবশ্যই ডিগ্রেস। বাস্তবতা হচ্ছে যে বর্তমানে বর্ধিত ফি যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে, যা উড়োজাহাজ চলাচলকে নিরুৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেফিনেটলি এয়ারপোর্ট ডেভেলপমেন্ট হলে এয়ারলাইন্স এবং প্যাসেঞ্জার দুজনেই বেনিফিটেড হবে, কিন্তু বর্তমান সময়ে আসলে এই ধরনের চার্জ ইমপ্লিমেন্ট করাটা, যুক্ত করাটা আসলে আমার মনে হয় একটু আরও বিবেচনার বিষয়। বাস্তবিকভাবে এয়ারলাইন্স এবং প্যাসেঞ্জার দুজনের জন্য আসলে একটা চাপ সৃষ্টি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, নতুন ফি তেমন কোনো প্রভাব ফেলবে না। এই চার্জটা কিন্তু আমাদের জনস্বার্থে করা হয়েছে। আমাদের যাত্রীদের স্বার্থে আমেরিকাতে যাওয়ার জন্য অথবা কানাডাতে যাওয়ার জন্য আমাদের যে FA ক্যাটাগরি আমাদেরকে করতে হচ্ছে, ক্যাটাগরি 1 করতে হচ্ছে, এর জন্য কিন্তু অনেক রিকোয়ারমেন্ট আছে আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে উন্নত করার জন্য। তো এখানে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয়। তো এই সামান্য $5 নিয়ে আমরা কিন্তু একজন যাত্রী, যে যাত্রী $500 অথবা $1000, $2000 টিকিট কাটতে পারেন, তার জন্য কিন্তু এটা কিন্তু বেশি টাকা না। বাড়তি ফির অজুহাতে কোনো এয়ারলাইন্স কোম্পানি যেন অযৌক্তিক হারে ভাড়া বাড়াতে না পারে সে বিষয়ে নজরদারির কথা জানান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। ওভার প্রাইসের ব্যাপারটা জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। টিকিট চার ভ্রমণ তার শিরোনামে রেল ভ্রমণের জন্য টিকিট কেনার নতুন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট কেনা যাবে না। আরও 13 জোড়া ট্রেন চালু ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে সকালে কমলাপুর রেল স্টেশনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, করোনার কারণে ট্রেন চলাচল সীমিত করা হলেও পর্যায়ক্রমে সব ট্রেন চালু করা হবে। এতদিন 34টি ট্রেন চললেও আজ থেকে 60টি ট্রেন চলাচল করবে। আর অর্ধেক যাত্রী নিয়ে রেল চলাচলের সিদ্ধান্ত এখনো বহাল আছে বলেও জানান রেলমন্ত্রী। তিনি জানান, টিকিট কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 4টা আইডেন্টি কার্ড দেখিয়ে কিন্তু আপনাকে টিকিট করতে হবে। আপনি একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো
যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে, যাতে আপনি ব্ল্যাক মার্কেটিং করছেন না, এইটা আমাদেরকে বুঝতে হবে। এবং কোনো যাত্রীও যেন কোনো ব্ল্যাক মার্কেটিংয়ের কার্ড দিয়ে ভ্রমণ করছে না, সেটাও তাকে প্রমাণ দিতে হবে। ঈদের আগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়ার পর শুক্রবার মিলেছে বেসরকারি চাকরিজীবী নাখালপাড়ার সুলতান হোসেনের লাশ। টার্গেট মতো টাকা না পেয়ে গাড়িতেই গলায় গামছা পেঁচিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে মানিকগঞ্জের রাস্তার পাশে ঝোপে ফেলে দেওয়া হয় তার মৃতদেহ। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। এ দৃশ্য দেখে মনে হতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করছে কোনো আসামিকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি অপহরণকারী চক্রের কৌশল। হাতে ওয়্যারলেস, গায়ে র্যাবের জ্যাকেট পরে দিন দুপুরে এভাবে বাস থেকে টেনে হিঁচড়ে নামানো হয় এক ব্যক্তিকে। আশপাশের মানুষ কেবল দেখেছে দর্শকের মতো। রাজধানীর মতিঝিলে একটি ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা যায় গোলাপি শার্ট পরে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে আছে অপহরণকারী চক্রের সদস্য। টার্গেট বড় অঙ্কের টাকা বা ডলার ভাঙাচ্ছেন এমন কাউকে। আর 14 জুলাই ওই ব্যাংকে গেছেন চাকরিজীবী সুলতান হোসেন। ব্যাংক থেকেই তাকে অনুসরণ করে চক্রটি। ব্যাংকের সামনে দাঁড়াই থাকি, তো যখন ওই ব্যাগ বুক লই কেউ নামে তখন টার্গেট করে গেছে টাকা আছে, পিছে যাই। লোকটাকে গাড়িতে উঠায় নিয়ে তাদের অর্থ বা যা পাইতো সব হাতিয়ে নিয়ে হয়তো বা মেরে ফেলতো বা ছেড়ে দিত। তারপর র্যাব পুলিশ পরিচয়ে ফোন করা হয় ভুক্তভোগী পরিবারকে। টাকা না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে সুলতানকে। লাশ গুম করতে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর ফেলে দেওয়া হয় মানিকগঞ্জের সিংগাই এলাকার রাস্তার পাশে। সাগর আর হইলো সবুজ, সাগর আর সবুজ মানে ওরা ইনফরমেশন দেয় যে ওর কাছে ডলার আছে, ধরে নিয়ে আসি। অনেক ধরে নিয়ে আসার পরে ওটা ভিতরে অনেক পারাপারি করে। আমি মনির ফরাদ নেমে ওই লোকটারে রেপের পরিচয় দিয়ে উঠাইলাম। উঠানোর পরে চিল্লাচ্ছে, সুমনেতে গামছা নিয়ে ওর মুখের ভিতরে দিলে বললো চেপে ধরো। আমি আর ফরাদ ওইটা পাশ দিয়েছি, পাশ দেওয়ার পরে মারা গেছে। গাড়িতে তখন লাশ আমি একলা, আমি খুব ভয় পাই গেছি। পরে আমি গাড়িটা নিয়ে এদিক থেকে ওদিক থেকে ঘোরাঘুরি করতে করতে রাইতে যখন 8:30 বাজে তখন আমি সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে একটু সামনে গেলে রাস্তার পাশে বড় বড় একটু ঝোপঝাড়, এখানে আমি রাস্তা ফেলে দিয়ে আমি চলে আসি। ঘটনার কয়েকদিন পর সন্ধান মিলে সুলতানের নিথর দেহের। তবে শেষ রক্ষা হয়নি চক্রটির, ধরা পড়ে গোয়েন্দাদের হাতে। এক একটা অপারেশনের জন্য তাদের 7 থেকে 8 জন লোক থাকে, গাড়িতে থাকে 6-7 জন, আর ইনফরমেশন দেওয়ার জন্য আরও 2 জন লোক থাকে। এরা বেসিকলি খুনি, এরা বেসিকলি ডাকাতি করে ব্যাংক থেকে অর্থ প্রতিষ্ঠান থেকে যারা টাকা তুলে তাদেরকে সর্বশেষ ছিনিয়ে নেয়। যদি কেউ বেশি বাড়াবাড়ি করে চিৎকার করে তখন তারা সনাতন পন্থায় ফাঁস দিয়ে, গামছা হোক দড়ি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। স্বামী হত্যার বিচার চান সুলতানের স্ত্রী। পুষ্পিতার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তো আমাদের এইসব কোনো চিন্তাই থাকতো না। এখন আমার মতন যেন অন্য কারো যেন স্বামী হারা যেন না হয়। প্রায় এমনই আরেক ঘটনার বর্ণনা দেন চক্রের হাত থেকে বেঁচে ফেরা রাশেদুল ইসলাম। হাতুড়ি দিয়া অনেক 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 বাড়ি দেয়। একটা জায়গায় কম করে এলো ওরা 20 থেকে 30টা বাড়ি দেয় আমাদের, যাতে করে আমি উঠে দাঁড়াইতে না পারি। তো লাস্ট মুহূর্তেই বলছে আচ্ছা আমারে নামাই দেন। পরে ওরা আমারে টঙ্গী ওই ওরাল সেতুর কর্নারটাতেই ওরা আমারে লাথিতে ফেলে দেন। শুধু ঢাকায় নয়, র্যাব পুলিশ পরিচয়ে দেশের বিভিন্ন জায়গায় অপহরণ করে টাকা আদায় করছে এ চক্রটি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানান গোয়েন্দারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এয়ারলাইন্সের ভুলে আবুধাবি বিমানবন্দরে 132 যাত্রী আটকা পড়েন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বলেন, প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে শনিবার রাতেই ঘটনাস্থলে গেছেন দূতাবাসের কর্মকর্তারা। এদিকে প্রবাসে কাজে ফিরতে উড়োজাহাজের ভাড়া ও ফ্লাইট সমস্যার সমাধানে বিমান মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। করোনার পরিস্থিতিতে ছুটিতে থাকা প্রবাসীদের কাজে ফেরার প্রথম সুযোগ দেয় সংযুক্ত আরব আমিরাত। অনলাইনে আইসিএ অ্যাপ্রুভাল নিয়ে ফিরতে হয় প্রবাসীদের। 11 আগস্ট থেকে দুবাই বাদে আমিরাতের অন্য সকল ভিসাধারীর জন্য এই পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়। এই সুযোগ নিয়ে আবুধাবি পৌঁছানোর পরও বিমানবন্দরে আটকে দেওয়া হয়
বাংলাদেশি 132 প্রবাসীকে। এজন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে দায়ী করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বলেন, আইসিএ অ্যাপ্রুভাল না লাগলেও ভিসা স্ট্যাটাস যাচাই না করায় সমস্যায় পড়েছেন এই কর্মীরা। অ্যাম্বাসেডর নিজেই কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ। এই বর্তমান অ্যাম্বাসেডর যে গেছেন উনি কিন্তু রাতে আমাকে 11টা না 11:30টার সময় রাত্রে ফোন করছেন। তো উনি যেটা আমাকে বললো কি দ্যাট এখানে ফল্ট আসলে শ্রমিকদের না, এই অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশনের মধ্যে কয়েকটা তথ্য যেটা দিতে হয় এটা কিন্তু এয়ারলাইনের ডিউটি। তো এখন এখানে গিয়ে কিছুটা গাফলতি হয়েছে। তো ওখানে তো আমাদের বাংলাদেশি বোধহয় কয়েকজন তোমার বিমানের আর কয়েকজন তোমার এয়ার আরেবিয়া বোধহয়। কর্মস্থলে ফেরার সুযোগ পেলেও উড়োজাহাজে টিকিট পাচ্ছেন না অনেকেই। আবার আগে ফিরতি টিকিট নিয়ে আসা প্রবাসীদেরকেও বাড়তি খরচে পরিবর্তন করতে হচ্ছে। এমন ভোগান্তির বিষয়ে প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। সিভিল এভিয়েশন প্রতিমন্ত্রী সাহেবকেও কিন্তু আমরা চিঠি দিয়েছি ডাইরেক্টলি দুইটা ইস্যু নিয়ে। একটা হলো তোমার ফ্লাইট ইনক্রিজ না করলে সমস্যার সমাধান হচ্ছে না, আর দ্বিতীয় হলো তোমার এই যে টিকিটের যে ব্যাপার যেটা আছে। বাট এমনি যদি এটা দেখি এই 2-1 দিনের ভিতরে যদি কোনো রেসপন্স যদি না পাই, দেন আই এম গোয়িং টু আস্ক ফর ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের শপথ ফলক উদ্বোধন করেন মন্ত্রী ইমরান আহমদ। এ সময় মন্ত্রণালয়ের সচিব এবং বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও কমেনি বানভাসীদের কষ্ট। দীর্ঘমেয়াদী কয়েক দফা বন্যায় নানা রকম সমস্যায় বানভাসীরা। এদিকে যমুনা ধলেশ্বরী পানি আবারও বাড়ছে। এবারে কয়েক দফা দীর্ঘমেয়াদী বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ায় কোনো উপায় দেখছেন না কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষকেরা। চরাঞ্চলে আবাদ করা সকল ফসল ও সবজি ক্ষেত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ায় তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। আমনের চারা নষ্ট হয়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকার কৃষকরা। বন্যা পরবর্তী সময়েও বেকার বসে আছেন, কোনো সহায়তা না পেয়ে চরম কষ্টে দিন কাটছেন তারা। এদিকে নতুন করে পানি বাড়ছে টাঙ্গাইলে যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীতে। এতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে ওইসব এলাকাবাসীর মাঝে। ধামরাই বন্যা দুর্গত অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। 840 জনকে চাল, ডাল, খাবার, স্যালাইন, পানি, বিশুদ্ধিকরণ ট্যাবলেট সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে পানিবন্দীদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয় নৌ সদস্যরা। নৌবাহিনী ত্রাণ দেবে এমন খবর পেয়ে ছুটে এসেছে ধামরাইয়ের বন্যার্ত অসহায়রা। বন্যা তাদের হাত পাতার জায়গায় এনে দাঁড় করিয়েছে। ডুবে গেছে বাড়িঘর ও ফসলি জমি, ভেঙে গেছে রাস্তাঘাট, বাঁধ। বাড়িঘর ছেড়ে অনেকের আশ্রয় জুটেছে রাস্তায়। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে পড়েছে অনেক পরিবার। এই খাই খাবার দাবার আমরা কই পাবো, আমাদের খাবার দাবার নাই। পানির জন্য হাত পা দুবের ফেটে দিন, মুখ চাও দিয়ে ফেটে দিন, পানির জন্য টাইনে টাইনে পানি নিয়ে এসেছি। ধামরাই এলাকার 16টি ইউনিয়নের বেশিরভাগই বন্যায় আক্রান্ত। নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। বন্যা যতদিন থাকবে ততদিন আমরা এটা অব্যাহত রাখবো এবং ত্রাণের এটা হচ্ছে যে সকল এলাকায় হচ্ছে আপনার বন্যা প্রভাবিত হয়েছে আমরা ওই সকল স্থানে ত্রাণগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। পরে সম্ভাগ ইউনিয়নে বন্যা দুর্গতদের হাতে নৌবাহিনীর ত্রাণ সহায়তা তুলে দেন সংসদ সদস্য আলহাজ বেনজির আহমেদ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ধামরাই। বিদায় 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির 5.2% সরকার অর্জনের প্রত্যাশা করলেও সিপিডি বলছে তা কোনোভাবেই 2.5%-এর বেশি হবে না। গবেষণা সংস্থা বিআইডিএস এর তথ্য সরকারকে ভুল বার্তা দিচ্ছে বলে মনে করেন সিপিডি। কোভিডের কারণে বিদায়ী অর্থ বছরের দ্বিতীয়ার্ধ, বিশেষ করে শেষ 4 মাস মার্চ থেকে জুন পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড এক প্রকার বন্ধই ছিল। এ সময় বিনিয়োগ তো দূরের কথা, চাকরি হারিয়েছেন অনেকে, প্রবৃদ্ধিতেও ধাক্কা লেগেছে। প্রবৃদ্ধি অর্জন লক্ষ্য 8% ঘর থেকে নামিয়ে 5.2% নির্ধারণ করা হয়েছে। যদিও দেশি বিদেশি সংস্থাগুলো বলছে এটিও অর্জিত হবে না। জিডিপির অর্জন নিয়ে নানা আলোচনা পর্যালোচনার মধ্যে রবিবার সংবাদ সম্মেলন আয়োজন করে সিপিডি। আলোচনায় বারবারই বলা হয় কোনোভাবে অর্জিত হবে না লক্ষ্যমাত্রা। যে করোনা ভাইরাসের যে প্রভাব
সেই প্রভাবটা প্রত্যেকটি সেক্টরেই কিন্তু পড়েছে। এটা কোনো সেক্টর বলতে পারবে না যে এই সেক্টরে এটার একেবারে কোনো প্রভাব নেই। প্রত্যেকটি সেক্টরে নেতিবাচক প্রভাব ছিল এবং সবাই এক ধরনের এস্টিমেট করার চেষ্টা করেছেন অনেকেই যে এটা কত। আমরা সিপিডির পক্ষ থেকেও আমরা বলেছিলাম যে এটা 2.5% বেশি হওয়ার এবার সুযোগ নেই। তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে আসলে আমরা প্রশ্ন তুলেছি। দেখুন, যদি সরকারের হিসেব ঠিক থাকে, 5.2% প্রবৃদ্ধি ঠিক থাকে, তাহলে কিন্তু মাথাপিছু আয় যেটি সরকার বলছে যে $2064 হয়েছে, এবং সেই ভিত্তিতে কিন্তু আপনি অনুমান করতে পারেন যে দারিদ্র যে হারে বাড়ার কথা বিভিন্ন সংস্থা বলছে, সেইভাবে কিন্তু তাহলে দারিদ্র বাড়ার কথা না। সরকারি গবেষণা প্রতিষ্ঠান সরকারকে সঠিক তথ্য দিচ্ছে না বলেও মন্তব্য সিপিডির। যেহেতু আমাদের ফোর্থ কোয়ার্টারে এরকম একটা নেগেটিভ একটা অবস্থা ছিল জিডিপির, প্রবৃদ্ধির তো প্রশ্নই আসে না, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। আমরা মনে করি যে অক্টোবরে যখন নাকি ফাইনাল ফিগার হবে তখন তারা প্রকৃত যে প্রবৃদ্ধি সেটা তারা দিতে পারবেন। কিন্তু এখন যেটা দেয়া হয়েছে সেটা নীতি নির্ধারকদেরকে একটা ভুল দিক নির্দেশনা দিতে পারে। জিডিপির অর্জনের সাথে বাস্তবতার মিল পাওয়া যায় না বলেও মনে করে সিপিডি। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সুপ্রিম কোর্টের এভিডেভিট শাখা থেকে আটক 43 জনকে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মুচলেখা দিয়ে অভিযুক্তদের ছেড়ে দেন। এর আগে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী হঠাৎ সুপ্রিম কোর্টের এভিডেভিট শাখায় উপস্থিত হন। সে সময় সেখানে অনাকাঙ্ক্ষিত অবস্থান করা ক্লার্ক সহ 43 জনকে তাৎক্ষণিক আটক করে পুলিশ। খবর পেয়ে সেখানে পৌঁছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মধ্যস্থতায় করোনাকালে স্বাস্থ্যবিধি না মানা, সেকশনে কর্মকর্তা কর্মচারীদের অযথা ও অযাচিত অবস্থান করা এবং ভবিষ্যতের সেকশনে আর কোনো অনিয়ম হবে না শর্তে ছেড়ে দেওয়া হয় 43 জনকে। আন্তর্জাতিক সংবাদ। করোনায় বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি 7,69,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,16,00,000-এর উপরে। এদিকে সাময়িক বিরতির পর করোনা বিস্তারের প্রবণতা বাড়ছে ফ্রান্সে। যুক্তরাষ্ট্রে করোনায় আরও 1071 জন মারা গেছে। সর্বোচ্চ 205 জন মারা গেছে ফ্লোরিডা রাজ্যে। এতে করোনায় মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট 1,72,600-এর বেশি মানুষ মারা গেল। মোট আক্রান্ত 55,29,000-এর বেশি। ব্রাজিলে 24 ঘন্টায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে, অন্তত 726 জন মারা যাওয়ায় সেখানে করোনায় মোট প্রাণহানি 1,07,000-এর বেশি, আক্রান্ত 33,18,000-এর কাছাকাছি। ভারতে 50,000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। গেল কয়েক ঘন্টায় মারা গেছেন অন্তত 15 জন করোনা রোগী। এ যাবৎ করোনা শনাক্ত হয়েছে 25,90,000-এর বেশি মানুষের। করোনা বিস্তার সাময়িক নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি আবারও খারাপ দিকে মোড় নেয়া ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স। 24 ঘন্টা করোনা শনাক্ত হয়েছে কমপক্ষে 3,310 জনের। দেশটিতে করোনায় মোট প্রাণহানি 30,300-এর উপরে। এদিকে দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সোমবার থেকে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামফোসা। জানান, মদ ও সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে রেস্টুরেন্ট ও দোকানপাট খুলে দেওয়া হবে। ফিলিস্তিনে হামাস নিয়ন্ত্রিত গাজায় গেল প্রায় এক সপ্তাহ ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার রাতভর দফায় দফায় চলে হামলা। সংযুক্ত আরব আমিরাতের সাথে গত 13 আগস্ট সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পরও এই হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ও আগুন বোমা হামলায় জবাবে রবিবার হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা বলছে, শনিবার গাজা ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে জ্বলন্ত টায়ার, গ্রেনেড ও নানা বিস্ফোরক দ্রব্য ছোঁড়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। সে সময় তারা ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে গাজা উপত্যকায় মাছ ধরার এলাকা পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। তবে করোনা ভাইরাসের কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার সুযোগ গাজায় অধিবাসীদের উপর ইসরায়েলি নৃশংসতা চালাচ্ছে বলে গেল সপ্তাহে এক বিবৃতিতে মন্তব্য করে হামাস। তাদের অভিযোগ, সংঘর্ষ বন্ধে গেল বছর যুদ্ধবিরতিতে রাজি হলেও তা মেনে চলছে না ইসরায়েল। ক্লেমন খেলার সংবাদ। বিসিবিতে ধাপে ধাপে করোনা পরীক্ষা করা হচ্ছে অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের।
ক্যাম্প শুরুর আগে 3 দিনে ডাক পাওয়া ৪৫ জন তরুণ ক্রিকেটারের করোনা পরীক্ষা হবে। 23 আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে অনুশীলন ক্যাম্প। 2022 সালে হবে আগামী অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট। সেজন্য ভালো দল গঠন ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। সেরা ক্রিকেটার বাছাই আয়োজন করা হয় ইউথ ক্রিকেট লিগের, কিন্তু করোনা সংকটে তা শেষ করা যায়নি। করোনায় গত 5 মাস ক্রিকেটের বাইরে ছিলেন খেলোয়াড়রা। অবশেষে স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। 23 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত বিকেএসপিতে প্রাথমিক ক্যাম্পের জন্য ডাকা হয়েছে 45 ক্রিকেটারকে। বিসিবিতে 3 দিনে করোনা পরীক্ষা করা হবে তাদের। প্রথম দিনে 15 ক্রিকেটার ও 12 জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। আলাদা আলাদা একটা করে রুমে রাখা হয়েছে, কারোর সাথে কারো কানেক্ট হওয়ার সুযোগ নেই। এখানে আমাদের স্টাফরা আছেন, তারা তাদেরকে সার্বক্ষণিক যে সহায়তা দরকার দূর থেকে সেই সহায়তা তাদের রুমে পৌঁছে দিচ্ছেন। পরিস্থিতি অনুযায়ী আমাদের এইভাবে থাকতে হবে, নিজেদের সেফটি থাকার জন্য। আমরা যদি সেফটি থাকি তাহলেই তো আমরা প্র্যাকটিস করতে পারবো, ভালো কিছু করতে পারবো। ক্যারিয়ার জন্য তো কষ্ট করতে হবে, আর আমি নর্মালি বিকেএসপি স্টুডেন্ট, তো আমার একটা অভ্যাস আছে থাকার। সুস্থদের সোমবার বিকেএসপিতে নিয়ে যাওয়া হবে, আর টেস্টে পজিটিভ ক্রিকেটাররা বিসিবির ব্যবস্থাপনায় থাকবেন আইসোলেশনে। আগামী 4 দিনে প্রায় 65 থেকে 70 জনের মতো প্লেয়ার এবং সাপোর্ট স্টাফের টেস্ট বিসিবি সম্পন্ন করবে। এর মধ্যে আমরা যাদের করোনা নেগেটিভ আসবে তারা পর্যায়ক্রমে বিকেএসপিতে তাদের ক্যাম্পে জয়েন করবে। আমরা আশা করছি 20-21 তারিখের মধ্যে আমাদের টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার। বিকেএসপিতে 4 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে হবে ফিটনেস ও স্কিল ট্রেনিং। 8টি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। ওই ম্যাচগুলোর পারফরমেন্স দেখে নির্বাচকরা পরবর্তী ক্যাম্পের জন্য বাছাই করবেন 25 থেকে 30 জনকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা জিয়া আর খালেদা দিয়েছেন নির্বিচারে হত্যার বৈধতা, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপপ্রচারে জিয়াউর রহমানকে হেয় করছে সরকার, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে করেছে দলীয়করণ, অভিযোগ মির্জা ফখরুলের। র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে কক্সবাজারে সিনহা হত্যা তদন্তে গণশুনানি, 9 প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, প্রতিবেদন 23 আগস্টের মধ্যে। করোনায় কঠিন সময়ে বাড়ল বিমান ভাড়া, ট্রেন ভ্রমণেও নতুন নিয়ম, জাতীয় পরিচয়পত্র ছাড়া আর মিলবে না টিকিট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজে। সঙ্গে থাকার ধন্যবাদ।